লং স্টোরি শর্ট, আমি রিভিউতে অনেক কিছু তো বলবোই। যদি তোমাদের মনে সত্যিই ডাউট থাকে না যে বিএমসিএম খুব খারাপ সিনেমা, সমস্ত রিভিউয়াররা ঠিক কথা বলছে এটা খুব খারাপ সিনেমা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, ঠিক আছে, যে তোমরা সিনেমাটা অ্যাটলিস্ট একবার গিয়ে হলে দেখে আসো। না, আমি এই সিনেমাটা বিশাল মাস্টারপিস এটা দাবি করতে আসিনি যে এটা হলেই দেখতে হবে। শুধুমাত্র আমি বলছি এইটার জন্য তোমরা হলে দেখে আসো যে তোমাদের না এবার রিভিউয়ারদেরকে ডাউট হবে। বিএমসিএম হয়তো কোনো মাস্টারপিস সিনেমা হয়তো নয়, কিন্তু যতটা খারাপ বলা হচ্ছে ততটা খারাপ সত্যিই নয়। বরং টিজার ট্রেলার যতটা বাজে হয়েছে তার থেকে অনেক অনেক গুণে কিন্তু ভালো। এবং সিনেমাটার একটা গল্প রয়েছে, একটা এনগেজিং স্ক্রিপ্ট রয়েছে, একটা অসাধারণ ভিলেন রয়েছে, কিছু দুর্দান্ত মারামারি রয়েছে, ঠিক আছে। ওয়ান টাইম ওয়াচের জন্য বন্ধুর সাথে হোক, ফ্যামিলির সাথে হোক, একা গিয়ে হোক, রিভিউয়ারদের রিয়ালিটি জানার জন্য হোক, তুমি একবার গিয়ে সিনেমাটা দেখে আসো। এটা কোনো মাস্টারপিস 10-এ 9 পাওয়ার মতো সিনেমা নয়, এটা কেজিএফ নয়, বিক্রম নয়, পুষ্পা নয়, এটা কিচ্ছু নয়। এটা কিন্তু পাঠান, ওয়ারের মতো অত ভালো নয়, বাট পাঠান, টাইগার 3, হবস অ্যান্ড শ যদি তোমার ভালো লেগে যদি থাকে, এই সিনেমাটা তোমার ডেফিনেটলি ভালো লাগবে। চলো ডিটেলসে কথা বলি। বারে মিয়া ছোটে মিয়া নিয়ে যে নোংরামিটা হচ্ছে, এরকম নোংরামি আমি সিরিয়াসলি বলছি বাংলা সিনেমার জন্যও কিন্তু আমি পাই না দেখতে। তোমরা সবাই নিশ্চয়ই জানো আমি অক্ষয় কুমারের বিশাল বড় ফ্যান নই। বারে মিয়া ছোটে মিয়ার ট্রেলারটা যখন এসছে তখন সেটাকে রোস্ট আমি খুব বাজেভাবেই করেছি, ওকে। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে, যেই জিনিসটা বাজে সেই জিনিসটা বাজে, আর যেইটা ভালো সেটা ভালো। এটার মধ্যে আবার আরেকটা তর্ক আসে যে তোমার খারাপ লেগেছে আমার ভালো লাগতেই পারে, বা তোমার ভালো লেগেছে আমার খারাপ লাগতেই পারে। লিটারালি এই কথার পিছনে লুকিয়ে রেখে কিছু লোক এই সিনেমাটাকে নিয়ে জাস্ট নোংরামি করছে, ঠিক আছে। তাদের কি স্বার্থ রয়েছে, নাকি তাদের টাইগার শ্রফ আর অক্ষয় কুমারকে গালাগাল দিতে ভালো লাগে সেই জন্য দিচ্ছে? এই দুই নায়কের শিক্ষাগত যোগ্যতা সত্যিই নেই। এবার এরা না ফিল্মের ক্রিয়েটিভ যে দিকগুলো, এরা খুব ট্যালেন্টেড, মারামারি করছে, নাচ করছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু বুদ্ধিমান স্ক্রিপ্ট চয়েস, পারফরমেন্স, আর্ট, এই জিনিসগুলো এদের মধ্যে নেই। যদিও অক্ষয় কুমার অত্যন্ত ট্যালেন্টেড একজন অভিনেতা, ঠিক আছে, কিন্তু রিসেন্ট টাইমে তার স্ক্রিপ্ট চয়েসে সেটা দেখতে পাওয়া যায় না। এখন বড় মিয়া ছোট মিয়ার কথাতে আসে, যদি আপনার পাঠানের মতো সিনেমা যদি ভালো লাগে, হলিউডের হবস অ্যান্ড শ টাইপের ফিল্ম যদি আপনার ভালো লাগে, যদি আপনার ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফিল্ম ভালো যদি লাগে, তাহলে এই সিনেমাটা এক্স্যাক্টলি ওই ক্যাটাগরিতেই পড়ে। পপকর্ন এন্টারটেইনার, খুব বেশি ডেপথ নেই, এন্টারটেইনমেন্ট পারপাসের জন্যই তৈরি হয়েছে। হিরো 4টে লাথি মারবে, একটা কুল দেখতে কিক্যাস একটা ভিলেন থাকবে, কিছু ইমোশনাল মুমেন্ট থাকবে, কিছু জোক থাকবে, আর থাকবে এই ফিল্মগুলোকে আমি পার্সোনালি মনে করি সিন বাই সিন, যে ভাই এই ফিল্মের 4টে সিকোয়েন্স দারুণ ছিল। পাঠান নিয়ে কথা বলতে বসলে কি কেউ পাঠান ক্যারেক্টারটা কত মহান সেটা নিয়ে আলোচনা করে? সবাই জনের সাথে ওই ট্রাকের মাথায় ফাইটটা, বা ক্লাইম্যাক্সের যে ফাইটটা, বা দীপিকা পাড়ুকোন যে ঠকালো ওকে, ওই যে টুইস্ট, এগুলো নিয়ে কথা বলে, কিছু পার্টিকুলার সিন নিয়ে। বিএমসিএম আমি দেখলাম, এই সিনেমার মধ্যে কিছু সিন আছে যেই সিনগুলো সত্যিই ভালো, কয়েকটা টুইস্ট আছে এই ক্লোন নিয়ে, যেটা স্পয়েল করে দেওয়ার জন্য আমি একটু গালাগাল দিয়েছিলাম, সেই টুইস্টগুলো কাইন্ড অফ ওয়ার্ক পর্যন্ত করে, ওকে। দেখো, আমি সিনেমাটা দেখার সময় নিজের ব্রেনকে একদম বন্ধ রেখেছি, যদিও আমি ব্রেন বন্ধ করা পছন্দ করি না একদমই। সিনেমাটা দেখার পরের দিনকে তুমি যখন ভাববে না, তুমি দেখবে হবস অ্যান্ড শয়ের সাথে তুমি মিল খুঁজে পাচ্ছ, তুমি দেখবে হলিউডের অনেক ফিল্মের সাথে, অ্যাসাসিনস ক্রিড থেকে শুরু করে অনেক ফিল্মে এই সিকোয়েন্সটা ওখান থেকে নেওয়া। একটা রোড চেজের মতো একটা জায়গা আছে যেখানে হেলিকপ্টার একটা ক্রেনের মধ্যে দিয়ে বাইক চালিয়ে হেলিকপ্টারের মধ্যে গিয়ে ক্র্যাশ হবে, এরকম সিন আমরা প্রচুর দেখেছি। দ্যাট ডাজ নট মিন যে এরকম সিনওয়ালা সিনেমা যদি তৈরি হয় সেটাকে আটার ট্র্যাশ বলে দাগিয়ে দেওয়া হবে। আমি সিনেমাটা একবার দেখেছি, লাইফে দ্বিতীয়বার দেখবো কিনা আমার যথেষ্ট ডাউট আছে, কিন্তু এই একবার দেখার সময় আমি কিন্তু যথেষ্ট এন্টারটেইনড হয়েছি। আর সব থেকে বড় কথা, সিনেমাটার যে প্রথম হাফ, ঠিক আছে, প্রথম হাফে একটা ভিলেনকে দেখানো হয়, তাকে নিয়ে একটা থ্রিল, একটা সাসপেন্স মার্কা জিনিসপত্র হয় তৈরি, দুটো হিরোকে ইন্ট্রোডিউস করা হয়। হিরোর ইন্ট্রোডিউসের যে সিনটা, ওই সিনটা আমার বেশ ভালো লেগেছে, যদিও ওটা অ্যাসাসিন ক্রিড
প্রিন্স অফ পার্সিয়া মার্কা দেখতে লাগে, কিন্তু ভালো লেগেছে। ওইখানে ভাই প্রচুর অ্যাকশান রয়েছে, এবং অ্যাকশান কিন্তু এরকম নয় যে দুটো হিরো এলো সবাইকে মেরে দিল উড়িয়ে দিল শেষ। অ্যাকশানের মধ্যে গল্প রয়েছে, অ্যাকশান চলছে, ফ্রি ফ্লোয়িং, ওরাও চ্যালেঞ্জেস করছে ফেস, ঠিক আছে। তবে রাত থেকে কি করে দিন হয়ে যায় আমি সেটা বুঝতে পারলাম না, যদিও দশম অবতারেও এরকম আছে, ব্রিজের মাথাতে তলোয়ার চালাচ্ছে, হঠাৎ করে রাত থেকে দিনের মধ্যে চেঞ্জ হয়ে গেল। এবারে এরকম কিছু ভালো ভালো অ্যাকশানের সিকোয়েন্স রয়েছে যেগুলো কিন্তু বেশ ভালো। টাইগার শ্রফের অ্যাক্টিং, টাইগার শ্রফকে নিয়ে সবাই খিল্লি করে তো, যখন পর্দাতে অক্ষয় টাইগার দুজনেই রয়েছে, টাইগার কাইন্ড অফ রেসপন্স রিয়্যাক্ট করছে, ও ডিরেক্ট অ্যাক্ট করছে না, তখন ওকে ভালো লাগে। যেই সিনে ওর দিকে ফোকাস করা হয় ও হাঁকতে আরম্ভ করে। এবার টাইগারের থেকে না এক্সপেকটেশন, এখানে মেন জিনিসটা হচ্ছে কি অক্ষয় কুমার, ওকে কাইন্ড অফ সাইড হিরো মার্কা ভাইব কিন্তু আসে। এবার এই দুটো জিনিসকে আমি সরিয়ে রাখি, এদের দুজনের এর থেকে বেশি আর কোনো পারপাস থাকার কথা নেই। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কি পৃথ্বীরাজ সুকুমারনের গল্পটা শুরু হয় একটা টুইস্ট, ইন্টারমিশন একটা টুইস্ট, বড় একটা টুইস্ট দিয়ে আরম্ভ হয়, ওকে, আই মিন এন্ড হয়। সেকেন্ড পোর্শন যখন শুরু হচ্ছে, সেখান থেকে পৃথ্বীরাজ সুকুমারনের গল্পটা যতটা অবধি দেখানো হয়, ভাই ভালো গল্পটা। আমি তো বুঝতেই পারছি না, আমাকে একজন লিখছে দাদা রোস্ট করো, আমি রোস্টটা করব কোথায়? ভিলেনটার গল্প এতটা ভালো, এবং ভিলেনটার গল্পটাই কাইন্ড অফ ফিল্মের মূল যে প্লটটা ভিলেনটাকে নিয়েই, সেটা যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো মানে যথেষ্ট ভালো, ঠিক আছে, এন্টারটেইন হওয়ার মতো ভালো, মন দিয়ে দেখার মতো ভালো। সেকেন্ড হাফটাতে ওই যে গানটা, যেই গানটা খুব ট্রোল হচ্ছিল RRR মতো, ওই গানটা থেকে পুরো সিনেমাটা যেন অন্য একটা পেস যেন নেয়, এবং দেখে কিন্তু তখন তোমার মনে হবে না যে এটা কোনো খাজা। এবার এইটাই আমি বুঝতে পারছি না, সিনেমার মেন যে ক্রাক্সটা যেখানে রয়েছে, সেটার পরে তুমি খাজা কি করে বলছো? কারণ প্রথম হাফের কাজ ছিল সাসপেন্স তৈরি করা আর প্রচুর অ্যাকশান দেখানো, সেটা সাকসেসফুলি হয়েছে। হিরো দুটোকে তোমার হয়তো পোষাবে না, তোমার মনে হবে যে এদের জায়গায় অন্য কেউ হলে পর ভালো হতো, কিন্তু আমি হিরো দুটোকে রেখে পুরো ওভারঅল প্রেজেন্টেশন, স্ক্রিপ্ট, সিনেমাটোগ্রাফি, অ্যাকশন, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ভিলেনের ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, হিরোদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও কোথাও ওয়ার্ক করে, কোথাও কোথাও ওয়ার্ক করে না একদমই, কিন্তু ওকেইস, হিরোরা ওকেইস, ভিলেনরা খুব ভালো, হিরোইনরা কথা বলার মতনই নয়, কিন্তু ওভারঅল যে প্রেজেন্টেশন, ওভারঅল যে স্ক্রিপ্ট, ওভারঅল যে পুরো যে জিনিসটা প্যাকেজটা, সেটা কিন্তু আমার দেখে একবারও রোস্টেবল মনে হয়নি। হ্যাঁ, চাইলে অনেক খুঁত বার করা যায়, প্লট হোল বার করা যায়, বাট এরকম একটা সিনেমার পেছনে আমি মাথা লাগাবো না। আমি ডানকির মতো সিনেমা কেন রোস্ট করি? কারণ ওটা বেরোনোর আগে বলা হয় যে স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে রাজকুমার ইরানি। আমি আজকে আলী আব্বাস জাফর ভালো ডিরেক্টর, নো ডাউট, কিন্তু এটা একটা ছামার ব্লকবাস্টার, এটা একটা পপকর্ন এন্টারটেইনার, এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করার নেই। বিক্রম KGF এর ট্রেলার দেখেই বুঝতে পারা যায় যে ওর মধ্যে কিছু এপিক মাল, কিছু হিন্ট রয়েছে, এখানে সেরকম কিছুই নেই। এটা একটা পিওর সিনেমা, যেটা পিওর ইন দ্য ফর্ম অফ হোয়াট, এন্টারটেনমেন্ট। বন্ধুর সাথে যাবে, দুটো অ্যাকশান সিন দেখে বলবে যে ভাই ভালো অ্যাকশান হয়েছে, ব্যাস চলে আসবে, এর থেকে বেশি আর কোনো কিছু এটা থেকে এক্সপেক্ট করার নেই। এবার আমার সারপ্রাইজিং যে ব্যাপারটা লাগছে, টিজার ট্রেলারটা খারাপের পরে সিনেমাটা যথেষ্ট প্রেজেন্টেবল, এবং এই কারণেই বরং লোকজনের খুশি হওয়া উচিত ছিল যে যতটা খারাপ ভাবছি ততটা খারাপ তো নয়, হচ্ছে পুরো উল্টো, লোকে আরও গালাগাল দিচ্ছে। পৃথ্বীরাজ সুকুমারন অভিনয় পুরো খেয়ে রেখে দিয়েছে, ও যেই যেই সিনে রয়েছে পুরো কমান্ড করে, আর ওকে বেস করে যতগুলো টুইস্ট ডিরেক্টর রেখেছে, প্রত্যেকটা টুইস্ট ওয়ার্ক করে। তুমি যদি খুব ব্রেনি হও তাহলে বুঝতে পেরে যাবে, যদি তুমি খুব বেশি ভাবছিলে না, তুমি জাস্ট খালি দেখছিলে ফ্রি ফ্লোয়িং, তাহলে কিন্তু সারপ্রাইজ হওয়ার জায়গা কিন্তু আছে। আর অ্যাকশানের কথা, সিনেমাটোগ্রাফি বা VFX বা লার্জ স্কেল প্রিমিয়াম ফরম্যাটের কথাবার্তা আমি যদি বলি, আমি সিনেমাটা 2Dতে দেখেছি, এসব সিনেমা 3Dতে দেখার মতো, মানে যতই বলুক আমি দেখবো না, আমি 2Dতে দেখলাম। দেখো ভাই, আস্তে আস্তে হলিউড যে জায়গায় 4-5 বছর আগে ছিল, হবস অ্যান্ড শ, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস,
ওই রকম টাইপের ফিল্ম মেকিং আমাদের মধ্যেও চলে এসছে, আমরা এখন করতে পারি। এখন ব্যাপার হচ্ছে কি, এই সিনেমাটার যা বক্স অফিস রিপোর্ট সেটা দেখে তো বোঝা যাচ্ছে যে ফ্লপ হতে চলেছে এই ফিল্মটা। না, দ্য থিং ইজ যে ফিল্মটা ফ্লপ যদি হয়, এই সিনেমাটার এন্ডে কিন্তু ছোট্ট একটা টুইস্ট আছে ভিলেনটাকে নিয়ে এগেন, এবং এটা বোধহয় একটা লস যে এই সিনেমার সিকুয়েল না যদি আসে, তাহলে আমরা এই ভিলেনটার কি হলো ওই সিনটার পরে সেটা আমরা আর কোনোদিন জানতে পারবো না বা কোনোদিন দেখতে পারবো না। বাট তা বাদ দিয়ে আমি যদি বলি, নায়িকাদের মধ্যে সোনাক্ষী সিনহাই একটুখানি ভালো পারফর্ম করেছে। চিল্লার বলে যে এই মেয়েটি, মানুষই চিল্লার বোধহয় নাম তার, তার অ্যাকশন মুভমেন্ট বেশ ভালো, অভিনয় তার একদম অ্যাভারেজ। আর আলায়া এফ, তাকে কমেডি রিলিফের মতো ইউজ করা হয়েছে। তার সিন না, মানে আমার আলাদা করে কোনো ইম্প্যাক্ট ফেলার মতো কিছু নেই, আবার বাজে বলার মতনও কিছু নেই। রনিত রয় বেশ ভালো, রনিত রয় আর কিছু পার্শ্ব চরিত্র আছে তারা কিন্তু বেশ ভালো। সমস্ত কিছু মিলিয়ে আমি বলি বিএমসিএম এটা এমন ধরনেরই সিনেমা যেটার জন্য তুমি আমি পিওর সিনেমা দেখবো এরকম মনোভাব নিয়ে তুমি কিন্তু ঢুকবে না, ঠিক আছে? তুমি যথেষ্ট লো এক্সপেকটেশান যে ভাই ঠিক আছে, একটা সামার ব্লকবাস্টারের থেকে দুটো হিরো ভিলেন খেলাচ্ছে, ডায়লগ বলছে, ডায়লগ বাজিয়ে, ডায়লগ যদিও ভালো কোয়ালিটির ডায়লগ কিন্তু নেই, কিন্তু এর থেকে বেশি আর কিছু চাওয়ারও ছিল না। আমার কাইন্ড অফ যথেষ্ট লো এক্সপেকটেশানে আমি কাইন্ড অফ মুগ্ধই হয়েছি যে আমার অতটা বাজেও লাগেনি যতটা বাজে আমার মনে হচ্ছিল। আর বাই দ্য মিন বাজে মানে আমি এর থেকে অনেক বাজে সিনেমা দেখেছি। টাইগার 3 এটার পাশে পুরো ডাল লাগে। আচ্ছা বাদ দাও, আমি না এটা নিয়ে একটা সেপারেট টপিক একটা ভিডিও বানাবো। যাই হোক, এটা আমার রিভিউ ছিল, কার কি মনে হয় প্লিজ বলো।